আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, আমাদের ভিতরে অনেকে আছে যারা মূলত অঙ্ক সাবজেক্টটাকে ভয় পায়। অঙ্ক আসলে ভয়ের কোনো সাবজেক্ট না, অঙ্কটা খুবই সহজ সাবজেক্ট। তোমরা সবাই রেগুলার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কাছে অঙ্কটা কোনো ব্যাপারই হবে না। তোমরা প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা হলেও প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবো, তাহলে অঙ্ক বিষয়টি তোমাদের কাছে খুব সহজে দাঁড়াবে। ঠিক আছে? আমি অনেক সময় তোমাদের কাছে শুনতে পাই যে অঙ্ক তোমরা খুব ভয় পাও। অঙ্ক ভয় আসে মূলত প্র্যাকটিসের অভাবে বা চর্চার অভাবে। তো অবশ্যই তোমরা প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা হলেও অঙ্কটা প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের ভিতরে অঙ্কের আর ভয়ভীতিটা থাকবে না। ঠিক আছে, চলো আমরা তাহলে একটু বইয়ের দিকে আগাই। যেহেতু আমাদের প্রথম অধ্যায় এটা, আমাদের একটু সবাইকে খুব মনোযোগ সহকারে জিনিসটা দেখতে হবে, এবং অবশ্যই তোমরা বই, খাতা, কলম সব সাথে নিয়ে বসো এবং খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো যে আমি কি বোঝাচ্ছি। তাহলে চলো একটু বইয়ের দিকে আগাই। যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাটার্ন, তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে প্যাটার্নটা কি। সহজ ভাষায় বললে, আমাদের সবার বাসাতেই তো কম বেশি বাচ্চা কাচ্চা রয়েছে, আমাদের ভাই বোন সবাই বাসায় রয়েছে, বা আশেপাশে তোমাদের আত্মীয় স্বজনের ভিতরেও কিন্তু অনেক পিচ্চি বাচ্চা রয়েছে। তো যখন তারা একেবারে ছোট থাকে, তারা কিন্তু বিভিন্ন রকম খেলনা দিয়ে খেলে, বিভিন্ন রকমের খেলনা দিয়ে তারা বাসায় খেলে। তার ভিতরে একটা কমন খেলনা কিন্তু রয়েছে সবার বাসায়, ব্লক, সংখ্যার ব্লক বা রং, কয়েকটা রঙের ব্লক। যেমন লাল ব্লক, নীল ব্লক, হলুদ ব্লক, সবুজ কালারের ব্লক, বিভিন্ন ব্লক থাকে। এই ব্লকগুলো কিন্তু এলোমেলোভাবে যখন থাকে, তখন কি করে বাচ্চারা এই ব্লকগুলোকে নিয়ে তারা সাজানোর চেষ্টা করে। যখন সাজায় তখন তারা কি চেষ্টা করে যে নীল যে ব্লকগুলো থাকবে, যতগুলো নীল ব্লক রয়েছে সবগুলো ব্লক একসাথে থাকবে। তেমনি যতগুলা লাল ব্লক ছিল সবগুলো লাল ব্লক একসাথে থাকবে। তেমনি যতগুলো সবুজ ব্লক রয়েছে সবগুলো সবুজ ব্লক একসাথে থাকবে। যতগুলা তোমার হলুদ ব্লক ছিল সবগুলো হলুদ ব্লক একসাথে থাকবে। তখন তার চেষ্টা করে সবগুলো বিভিন্ন রকমের ব্লকগুলা একসাথে রাখার। তো এখানে কি হচ্ছে, তারা কিন্তু একটা সংখ্যার জিনিস, বা তারা কিন্তু একটা সংখ্যার প্যাটার্ন জিনিসটা বুঝতেছে যে কোন সময়ে কোনটা বসবে এবং কতগুলা বসবে। এটা কোনো একটা সংখ্যা প্যাটার্ন। এছাড়াও তুমি যদি চিন্তা করো যে পাঁচের তোমার আহ, গুণিতকগুলো, পাঁচের যে গুণিতক রয়েছে, পাঁচের গুণিতকগুলো, সেখানে পাঁচের গুণিতকে কিন্তু তোমার শুরুতে শেষে 0 বা 5 থাকবেই, তাই না? 0 বা 5 থাকবে। এগুলো হচ্ছে একটা সংখ্যা প্যাটার্ন। এছাড়াও আমরা যখন এই সংখ্যা প্যাটার্নগুলো প্র্যাকটিস করা হয়, যে বাচ্চা যখন সংখ্যা প্যাটার্নগুলো প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যা প্যাটার্নগুলার সাজানোর মাধ্যমে তারা কিন্তু একটা গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করছে। তারা কিন্তু বিভিন্ন রকমের যখন ধরো অঙ্কের যে সমস্যাগুলো হয়ে থাকে বা গণনা যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু তারা সমাধানের জন্য ইজিলি দক্ষতা অর্জন করতে পারছে। ঠিক আছে, এই সংখ্যা প্যাটার্নগুলো সলভের মাধ্যমে। এছাড়া আমরা যে বিভিন্ন ড্রেস পরি না, যে শার্ট প্যান্ট, বা মেয়েদের যে বিভিন্ন কাপড় চোপড় রয়েছে, সেখানে কিন্তু অনেক রকম নকশা থাকে, বিভিন্ন রকম ডিজাইন থাকে। এগুলো কিন্তু জ্যামিতিক প্যাটার্ন। তো আমাদের জীবনে কম বেশি কিন্তু এই প্যাটার্নের বিভিন্ন ভূমিকা রয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু আমরা এরকম প্যাটার্নের ব্যাপারে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো, বিভিন্ন ধারণা পাবো, এবং বিভিন্ন রকম প্যাটার্ন সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারবো এবং সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো চলো একটু বইয়ের ভাষাতে দেখি যে প্যাটার্ন কি। প্যাটার্ন হচ্ছে কোনো কিছু নমুনা বা মডেলকে প্যাটার্ন বলে। কোনো কিছু নমুনা বা মডেলকে প্যাটার্ন বলে। অর্থাৎ আমি যেটা বললাম, বাচ্চা যেরকম খেলে, ব্লক দিয়ে বিভিন্ন রং বেরঙের ব্লক দিয়ে ওগুলোকে সাজিয়ে একটা তোমার মডেল আকার ধারণ করে, যে লালগুলো একসাথে থাকবে, নীলগুলো একসাথে থাকবে। বা যখন আমরা বিভিন্ন ডিজাইনের শার্ট বা প্যান্ট পরি, বা মেয়েরা যে বিভিন্ন জামা কাপড় পরে, সেখানে বিভিন্ন ডিজাইন থাকে, ডিজাইনে একটা তোমার সিকোয়েন্স অনুযায়ী থাকে। এগুলো সবগুলো হচ্ছে মূলত প্যাটার্ন, বা বইয়ের ভাষাতে হচ্ছে কোনো কিছু নমুনা বা মডেলকেই প্যাটার্ন বলে। চলো পরবর্তীতে দেখি কি আছে। মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয় কিন্তু একটা খুব ইন্টারেস্টিং টপিক। আমাদের ভিতরে অনেকে আছে যে মৌলিক সংখ্যাগুলো তোমরা বুঝতে পারো না বা মনে থাকে না। ঠিক আছে, মৌলিক সংখ্যা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস। চলো দেখি যে বইয়ের ভাষাতে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয়টা করা হয়েছে। একটু বড় করে দিই। আচ্ছা, দাঁড়াও, সরি, একটু সমস্যা হয়েছে।
আচ্ছা, আচ্ছা, এখন মনে হয় তোমরা একটু বড় ভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি তোমাদের এক কাজ করি, এটাকে আমি আরো বড় করে দিলাম। আচ্ছা, তো এখন মনে হয় একটু তোমরা একটু বড় দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন চলো দেখি কি বলেছে। মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি যে একের চেয়ে বড় যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আমরা কি জানি, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যা এমন একটা সংখ্যা যে সংখ্যার গুণনীয়কের এক বা ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, সেসব সংখ্যাকে আমরা মূলত কি বলতে পারবো? মৌলিক সংখ্যা বলতে পারবো। ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা। এই চার্টে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত, দেখো শুরুতে কিন্তু 1 এবং শেষে হচ্ছে 100 পর্যন্ত দেওয়া আছে। 100 পর্যন্ত দেওয়া আছে, একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2 না? 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলা কেটে দেই। 2 যে গুণিতকগুলো থাকে সেগুলো কেটে দিচ্ছি। এরপর ক্রমান্বয়ে 3 ও 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যা গুণিতকগুলো কেটে দেই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে মৌলিক সংখ্যা কি দেখতে পাচ্ছি আমরা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 1 2 3 5 7 11 13 17 23, দেন হচ্ছে 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89, দেন 97। এগুলো হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। তোমরা তো অনেকেই অনেক সময় সমস্যা হয় যে মৌলিক সংখ্যাগুলো মনে অনেক সময় থাকে না। তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা, তাহলে তোমরা সহজে এটা স্ক্রিনশটটা নিয়ে তোমরা যে কোনো সময় মৌলিক সংখ্যাগুলো দেখতে পারো এবং তোমাদের মনে থাকবে। এটা তোমরা চাইলে নোট ডাউন করে ফেলতে পারো। যেগুলো ক্রস ছাড়া রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ এবং তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই আমরা। চলো, কি দেখতে পাচ্ছি? একটা উদাহরণ। কি দেওয়া আছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ একটা সংখ্যার পরবর্তী সংখ্যা কি, বা সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। কি আছে? 1 4 9 26, সরি 1 9 1 4 9 16 25 এবং তারপর ডট ডট, এরপরে কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখি পরবর্তী সংখ্যাগুলো কি আছে। 1 4 9 16 এবং 25। এখন আমরা দেখব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। অর্থাৎ এই যে যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যার মাঝখানে যে পার্থক্যটা, বা এই সংখ্যা দুইটার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা বের করি। চলো, 1 এবং 4-এর মাঝামাঝি সংখ্যা কত রয়েছে? পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য কত? 3। যদি 4 থেকে 1কে বিয়োগ করো তাহলে কত থাকে? 3। সহজে বের করতে পারতেছো। 3। 9 থেকে 4কে বিয়োগ করো তাহলে কত থাকবে? 5। 5 ইজিলি বের করতে পারতেছো। বা হিসাব করে যদি দেখো, 4-এর পর 5 6 7 8 9 কয়টা সংখ্যা থাকে? 5টা সংখ্যা থাকে। 5। তারপর 16 থেকে 9কে বিয়োগ করো তাহলে কত থাকে? 7। এই যে 7। 25 থেকে 16কে বিয়োগ করলে কত থাকে? 9। এভাবে আমরা পার্থক্যটা বের করলাম, বা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হবে এগুলো আমরা বের করলাম। এরপরে লক্ষ্য করি প্রতিবার 2 করে বাড়ছে, তাই না? দেখো এখানে 3-এর পর 5 হচ্ছে, তাহলে কত বাড়লো? 2। 5-এর পর 7 বেড়েছে বা 7 হয়েছে, তাহলে কত বাড়লো?
এখানেও 2, 7-এর পর কত হয়েছে 9, তাহলে সেখানে কত বাড়লো, সেখানেও 2 বাড়লো। তাহলে অতএব পরবর্তী সংখ্যা হবে কত ছিল এখানে লাস্টে, কত সংখ্যা পর্যন্ত দেওয়া ছিল 25, তাহলে 25-এর সাথে এখন এবং 25 থেকে 16 পার্থক্য কত 9, তাহলে এখন 9-এর সাথে আরো কত যোগ হবে 2, আরো 2 বাড়বে, তাহলে 25 তো থাকবেই, 25 প্লাস 9-এর সাথে কত যোগ হচ্ছে 2, 9 প্লাস 2 কত 11, তাহলে 25-এর সাথে 11 যোগ করলে কত 36, 36 থেকে তুমি যদি 25-কে বিয়োগ করো কত থাকবে 11, তাহলে এখানে পার্থক্য কত হবে 11, তাহলে পরবর্তী সংখ্যা কত দাঁড়ালো 36। বুঝতে পেরেছো? আমি আবার একটু বলি, এখানে কত দেখতেছে পার্থক্য 3, 5, 7, 9, সবার ভিতরে কত করে বাড়তেছে পার্থক্যগুলো 2 করে বাড়তেছে না, তাহলে 9-এর পরবর্তী পার্থক্য কত হবে 9 প্লাস 2 কত 11, এবং সংখ্যা কত 25, তাই 25-এর সাথে কত যোগ হবে 11, এই দেখো 25 প্লাস 9 প্লাস 2 অর্থাৎ 25 প্লাস 11, 25 প্লাস 11 কত 36, এই যে 36, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে আমাদের 36। তোমাকে বুঝতে পেরেছো? দেখো তো অঙ্কটা একটু। আচ্ছা, তো আশা করছি তোমাদের সমস্যা নেই, তাহলে পরবর্তী অঙ্কটাতে যাই। সরি, আচ্ছা আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সেম আগেরটার মতোই, 1, 5, 6, 11, 17, 28 দেওয়া আছে এই সংখ্যাগুলো, এবং পরবর্তী ডট 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 দিয়ে, অর্থাৎ এর পরবর্তীতে আরও সংখ্যা রয়েছে। তাহলে এখন তালিকার সংখ্যাগুলো, এখানে কি সংখ্যাগুলো রয়েছে দেখি, এই যে 1, 5, 6, 11, 17 এবং 28। তো এখন পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দেখি কত, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কত হয়, 1 এবং 5-কে যোগ করলে কত হয় 6, 5 এবং 6-কে যোগ করলে কত হয় 11, 6-এর সাথে 11-কে যোগ করলে কত হয় 17, 11-এর সাথে 17 যোগ করলে কত হয় 28, এবং 17-এর সাথে 28-কে যোগ করলে কত হয় তোমার 45, ঠিক আছে, এবং এরপর ডট 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 ডট। এরপরে এখন আমাদের যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে 17 প্লাস 28 যোগ করলে কত হচ্ছে 45, তাহলে কি হচ্ছে পরবর্তী সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে, একটা প্যাটার্ন অনুযায়ী লেখা হয়েছে, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, অতএব পরবর্তী সংখ্যা কত হবে, তাহলে এই যে 17 প্লাস 28, 17-এর সাথে 28-কে যোগ করলে কত হয় 45, তার মানে প্রতিবারই তো আমি 1 প্লাস 5 মানে কত হচ্ছে 6, 5 প্লাস 6 কত 11, 6 প্লাস 11 কত 17, 17 প্লাস 28 কত 45, তার মানে পরবর্তী সংখ্যা কত হবে ইজি 45, একদম সোজা না জিনিসটা, কিন্তু একদম ইজি। দেখো তো খুবই সহজ কিন্তু, তাই না? বুঝতে পেরেছি তোমরা সবাই, আশা করছি। তাহলে আমরা পরবর্তীতে চাই, এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ বা একটা সূত্র দেখতে পাচ্ছ, কি বলেছে এখানে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটি। অর্থাৎ তাহলে ফর্মুলাটা কি, যোগফল ইজ ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইড বাই 2, যোগফল সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইড বাই 2, অর্থাৎ যদি এরকম থাকে যে অনেকগুলো সংখ্যা রয়েছে, বা ধরো 1 থেকে ধরো 10, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা রয়েছে, এখন আমাদের বলছে কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে 1 পর্যন্ত 10 যখন থাকবে, 1 থেকে 10, তখন আমরা কি করবো, 1 থেকে 10 কতগুলো সংখ্যা থাকে, আচ্ছা আমি এটা করে দেখাই তোমাদের। ধর আমি নিচে করে দেখাই তোমাদের, সরি, আচ্ছা আমি তোমাদের করে দেখাচ্ছি এটা।
আচ্ছা, ওকে, আমি তোমাদের এটাকে এটা একটু করে দেখাই। আচ্ছা, কি বলেছিলাম? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে যদি ধরে নিই যে প্রথম সংখ্যা হচ্ছে, ধরো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা রয়েছে। ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। সরি, এটা 10 হবে কিন্তু। আচ্ছা 10, তাহলে এখানে কতগুলো সংখ্যা রয়েছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কয়টা সংখ্যা রয়েছে? 10টি সংখ্যা রয়েছে। তাহলে 10টি সংখ্যা রয়েছে না? তাহলে 10টা সংখ্যার ভিতরে প্রথম সংখ্যা কত? 1। প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা কত? 10। তাহলে এই ফর্মুলাতে আমরা বসে চলো। তাহলে এখানে হচ্ছে 1 এবং এখানে শেষ সংখ্যা কত? 10। গুণন কত হবে? পদ সংখ্যা। কয়টা সংখ্যা রয়েছে? 10টি সংখ্যা। গুণন গুণন হবে 10 দিয়ে, আর এটা হবে যোগ। ভাগ হবে কত? 2 দিয়ে ভাগ হবে। তাহলে 1 প্লাস 10 কত? 11। 11 গুণন 10 কত? 110। 110 দেন আচ্ছা, একটু সমস্যা হচ্ছিল। তোমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে 110। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসলো? 110 ভাগ ফর্মুলার কত ছিল? 2। তাহলে 110কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 55 বা 55। তার যোগফল কত হলো? 55। ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগফল কত হলো? দাঁড়াও, আমি তোমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু মনে সমস্যা হচ্ছে তোমাদের দেখতে। আচ্ছা, ওইটা আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম না? আচ্ছা, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমি তোমাদের এটাকে ঠিক করে দিচ্ছি। ওয়েট। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, যোগফল ফর্মুলা দেখলাম, বুঝতে পেরেছি আশা করতেছি। চলো আমরা পরবর্তী স্লাইডটাতে যাই। কি বলেছে এখানে? সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কিভাবে করা যায়? এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং সেগুলো বর্গের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা আছে। দেখো, 2কে কিভাবে লেখা যায়? 1 উপরে কি পাওয়ার বা স্কোয়ার বলতে পারি। এখানে যেহেতু পাওয়ারে 2 রয়েছে তার স্কোয়ার বলতে পারি। তাহলে 1 স্কোয়ার, 1-এর উপর বর্গ 2 প্লাস 1-এর উপর তোমার স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হয়? 1-কে স্কোয়ার করলে হয় 1ই। এই জন্য 1 প্লাস 1 মানে কত? 2। তারপর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার করলে হয় 1, 2 স্কোয়ার করলে হয় কত? 4 বা 4। তাহলে 1 প্লাস 4 কত? 5। 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত? 4 প্লাস 4 8। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত? 9। 9 প্লাস 1 কত? 10। 10 এবং 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে কত হয় তোমার? 2কে স্কোয়ার করলে হয় 4 এবং 3কে স্কোয়ার করলে কত হয়? 9। 9 প্লাস 4 কত? 13। ঠিক আছে?
তো বুঝতে পেরেছো, এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপেও প্রকাশ করা যায়। যেমন 50 কি লেখা যায়, 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কি 49, 49 প্লাস 1 কত 50, এটা লেখা যায়। অথবা 5 স্কোয়ার মানে কত 25 প্লাস আবার 5 স্কোয়ার মানে কত 25, তাহলে 25 প্লাস 25 কত তোমার 50, তাহলে 50কে দুইভাবে লেখা যায়। সেমভাবে 65 মানে কি 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, সেটা 8 স্কোয়ার মানে কত 64, 64 প্লাস 1 কত 65, অথবা 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলেও 65 আনা যায়। অর্থাৎ আমরা বর্গের বিভিন্নভাবে তোমার দুইটি সংখ্যাকে বর্গের সমষ্টি করে আমরা একটা সংখ্যা আনতে পারি। পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে খেলা। সংখ্যা নিয়ে খেলা কি বলেছে একটু ধরো, আমি তোমাদের ছোট করে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে সংখ্যা নিয়ে খেলা। প্রথমটা দেখি চলো। দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। দুটি সংখ্যার যে কোনো দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নেবা, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করো করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। যোগফলকে 11 দিয়ে ভাগ করো, ভাগশেষ হবে 0। বুঝতে পেরেছো তোমরা? তুমি দুইটা সংখ্যা নেবে, যে কোনো দুই অঙ্কের বা 2 ডিজিটের যে কোনো সংখ্যা নাও, নেওয়ার পর সংখ্যা দুইটার স্থান বদল করো, স্থান অর্থাৎ চেঞ্জ করো। যদি নাও তুমি 1 5 হয়ে যাও, পরে নিবে হচ্ছে 5 1, নেওয়ার পর প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। অর্থাৎ 1 5 নিয়েছিলে এবং 5 1টা যোগ করে দাও, যোগফলকে 11 দিয়ে ভাগ করো। ওই দুটো যে যোগ করেছো, যোগ করার পর যেটা পেয়েছো সেটাকে তুমি 11 দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে ভাগশেষ 0 হবে। ভাগ করে দেওয়ার পর ভাগশেষটা হবে 0, অর্থাৎ সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা দেখি। দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো। দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করবা, বড়টা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করবা। বিয়োগ করার পর বিয়োগফলকে 9 দিয়ে ভাগ করবা। বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে তুমি ভাগ করবা হচ্ছে 9 দিয়ে, ভাগশেষ হবে 0। পরবর্তীতে দেখি চলো। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, 3টা অঙ্ক। এর আগে নিয়েছিল 2টা ডিজিটের, এবার নেওয়া হচ্ছে 3 ডিজিটের। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, নেওয়ার পর সংখ্যা অঙ্কগুলোর বিপরীত ক্রমে লিখবা, অর্থাৎ উল্টা দিক দিয়ে সংখ্যাগুলো লিখবা। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করবা। 3 ডিজিটের যে সংখ্যাগুলো ছিল, যে ডিজিটটা তোমার বড়, ওই ডিজিটটা থেকে ছোট ডিজিটটা তুমি বিয়োগ করবা। বিয়োগফলকে 99 দিয়ে ভাগ করবা। বিয়োগফল কি করবা 99 দিয়ে ভাগ করবা, তাহলে কি হবে ভাগফল হবে 0। মজার না জিনিসটা? তুমি যদি প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে আরো সহজ হবে। তোমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে ওই সব সংখ্যাগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও, দেখি কে কত সুন্দরভাবে জিনিসগুলো করতে পেরেছো। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে এই সংখ্যা কিভাবে বসাবো, তাহলে তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দাও। আমি তোমাদের এই সংখ্যা নিয়ে খেলার এই যে 3টে জিনিস দেখালাম, এই 3টে জিনিস নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। সেখানে আমি তোমাদের সবগুলার বড় বড় এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে হচ্ছে এবং কিভাবে জিনিসগুলো করতে হয়। তো তোমরা আজকে প্র্যাকটিস করো এগুলা, এবং তোমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি সবগুলোর একটা এক্সাম্পল বা উদাহরণ আকারে তোমাদের সবগুলা বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো পরবর্তী বিষয়টা দেখি। আচ্ছা, একটা উদাহরণ দেখতে পাচ্ছি। কি বলেছে উদাহরণটা? আগে কোশ্চেনটা বুঝো। এখানে কিন্তু প্যাটার্ন আকারে কিছু মানে জ্যামিতিক কিছু চিত্র দেওয়া আছে। এখানে 2টা রয়েছে, এখানে 3টা রয়েছে। উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। তাহলে কি বলছে প্রথমটা? প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করো। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করো। এরপরে প্যাটার্নটি কোনো বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো
এবং গ নাম্বার কি বলেছে, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমটা দেখে আমাদের কি বলেছে, প্যাটার্নটি চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা 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 প্রথমটা দেখি আমরা। প্রথমটা কি বলেছিল আমাদের, প্যাটার্নটির চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করো। তাহলে উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। চতুর্থ প্যাটার্ন কি ছিল তোমার, এই যে এখানে ছিল, এই যে এটা। এখন এখান থেকে আমাদের কি করব, চতুর্থ প্যাটার্নটি বের করতে হবে। তিনটা প্যাটার্ন রয়েছে এখানে, তো চতুর্থ প্যাটার্নটি কি হবে, সেম ভাবে জাস্ট একটা প্যাটার্ন অ্যাড হয়ে যাবে, সেম ভাবে ওই সেম দৈর্ঘ্যের একটি প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তাই প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা হচ্ছে 21টি। এখানে কয়টা আছে দেখো, এই 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এরকম কত হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে টোটাল কাঠি রয়েছে কতগুলা, 21টি কাঠি রয়েছে। ঠিক আছে, তো চলো পরেরটাতে যাই। আচ্ছা এরপরে খতে কি বলেছে, প্যাটার্নটি চতুর্থ চিত্রটি তৈরি করে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, বা প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে প্রথম চিত্রে কাঠি রয়েছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা কাঠি রয়েছে না। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6। তাহলে 5 + 1 কত, 6 না। হ্যাঁ, এখন 5-এর সাথে যদি 1 গুণ করি, তাহলে 5 × 1 + 1, তার মানে কত হয়, সেম এটাই হয়, 6ই হয়। কারণ 5-এর সাথে 1কে গুণ করলে 5ই থাকে, +1 অর্থাৎ 6। দ্বিতীয় কাঠিতে সংখ্যা রয়েছে কতগুলো দেখো, 1 2 3 4 5 6। আমি আবার দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল কতগুলো রয়েছে, তাহলে আমি তোমাদের আবার টোটাল হচ্ছে, আবার গণি দাঁড়াও। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে টোটাল কতগুলো কাঠি রয়েছে, 11টি কাঠি রয়েছে। টোটাল কাঠি টোটাল দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কত, 11। তাহলে 10 + 1 কত, 11। তাহলে 5 × 2, তার মানে কত, 10 + 1, তার মানে 5 × 2 + 1 লেখা যায়। সেমভাবে তৃতীয় কাঠির সংখ্যা হচ্ছে 16টি, এখানে রয়েছে 16টি। তাহলে 15 + 1 মানে কত, 16, এবং 5 + 3 কত, 15 + 1 অর্থাৎ কত হচ্ছে 16। চতুর্থ কাঠির সংখ্যা কত, 21। ওই যে আগের কত আমরা পেলাম, তাহলে 21। তাহলে 20 + 1 লেখা যায় না, লেখা যায়। তাহলে 20 কে কি লেখা যায়, 5 × 4 + 1 অর্থাৎ কত, 20 + 1। একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 5 × ক + 1 অর্থাৎ 5ক + 1। প্যাটার্নগুলোকে 5ক + 1 বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ কতে আমরা যে কোনো কিছু বসাতে পারি। যেমন এখানে দেখলাম 5 × 1 5 × 2 5 × 3 5 × 4। তো এখানে আমরা সেমভাবে 5 × ক এটাও লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ 5 × ক + 1, বা এখানে যেটা বসাই, এখানে সবগুলোতে 1 বসেছে, অর্থাৎ প্যাটার্নগুলোকে 5ক + 1 বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করা যায়। এখন আমরা দেখব গ নাম্বারটা। খ অংশ থেকে আমরা কি পেয়েছিলাম, প্যাটার্নটি বীজগণিত রাশি হচ্ছে 5ক + 1। তো 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হচ্ছে 5 গুণ, যেহেতু আমাদের এখন বলেছে 50তম, কারণ কোশ্চেনে কি বলেছে, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে। প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কয়টি রেখাংশের দরকার হবে। তাহলে 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত, 5 × 50, কয় জায়গায় কত বসবে, 50 + 1। তাহলে 5 × 50 কত হয়, 250 + 1। তাহলে 250 + 1 কত, 251। আচ্ছা, এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি,
এটা প্রথম প্যাটার্নে কত ছিল 6টা, প্লাস দ্বিতীয় প্যাটার্নে কত 11টা, 6 + 11, তৃতীয়তে 16, এবং এরপরে চতুর্থ আমরা প্রথমটাতে পেয়েছি ক থেকে পেয়েছি কত 21 যোগ ডট 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 কত হবে এখন লাস্টে 50তম কত 251, তাহলে যোগ 251, তাহলে প্রথম পদ কত 6, শেষ পদ কত 251, পদ সংখ্যা কতগুলা এই যে লিখলাম 50তম অর্থাৎ 50টা, শেষ কত 50-এ 50টা, এবং সমষ্টি এই ফর্মুলাটা আমরা কোথায় পেয়েছি, আমরা একটা তোমাদের ফর্মুলা দেখিয়েছিলাম না, এই যে এখানে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়, এই ফর্মুলাটা আমরা এখন তোমরা আমাদের এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছ এখানে একটু বড় করে দিই তোমাদের, আচ্ছা। তো এখন সমষ্টি কত প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইড বাই 2 ইন্টু পদ সংখ্যা, প্রথম সংখ্যা কত ছিল 6 যোগ শেষ পদ কত 251 ডিভাইড বাই 2 গুণন পদ সংখ্যা কত 50, তাহলে এখন এখানে কত হচ্ছে 257 গুণন 2 দিয়ে আমরা 50 কেটে দিলাম কত হয় 25, 257 এখানে কত 251 যোগ 6 কত হয় 257, এবং 2 দিয়ে 50 কেটে দিলাম তাহলে কত হয় 25, তাহলে 257 গুণন 25 কত হয় 6425, তাহলে 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত 6425, 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত 6425। আচ্ছা তো তোমরা কি ওই অঙ্কটা বুঝতে, আচ্ছা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, তোমাদের তো কোনো সমস্যা নেই আশা করছি। আচ্ছা তা একটু দেখে নিতে পারো তোমরা। আচ্ছা তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন চ্যাপ্টারটি খুব ছোট এবং সহজ চ্যাপ্টার, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আজকের টপিকগুলো বুঝতে বা কোনো জিনিস বুঝতে, তাহলে অবশ্যই তোমার কমেন্ট সেকশন জানিয়ে দিবা যে তোমরা কোন জিনিসটা নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা তোমাদের এই আমাদের যেহেতু চ্যাপ্টারটা শেষ, আমরা পরবর্তী তোমাদের এই সকল সমস্যাগুলো নিয়ে একটি ভিডিও বানাবো এবং সেখানে তোমাদের সকল সমস্যাগুলোর সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। তো তোমরা নির্দ্বিধায় কমেন্ট করবে এবং আমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আশা করছি তোমরা আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের আজকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং এভাবে আমাদের সাথে থাকবে এবং আমাদের সবগুলো ভিডিও তোমরা দেখবে এবং তোমরা নিজেরাই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটিতে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, তাহলে কি হবে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে কি হবে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং যেহেতু এখন মহামারীর একটি সমস্যা চলছে সারা দেশে, তোমরা সবাই বাসায় অবস্থান করবে এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। যদি একান্তই বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমরা মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক অবশ্যই মুখে পরে থাকবে এবং স্যানিটাইজারটা দিয়ে সবসময় হাতটি পরিষ্কার করার চেষ্টা করবে এবং অবশ্যই পরিষ্কার করবে। এবং বাসায় তোমরা সবাই তোমাদের বাবা মার কথা অনুযায়ী চলবে এবং সবাই একটি রুটিন মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করবে এবং প্রতিদিন মিনিমাম অঙ্ক বিষয়টি মিনিমাম 1 ঘন্টা তোমরা প্র্যাকটিস করবে বাসায়, তাহলে তোমরা অঙ্কগুলো চর্চার উপর থাকবে এবং তোমরা সহজেই অঙ্কের প্রতি তোমাদের যে ভয়ভীতি রয়েছে সেই ভয়ভীতিটি তোমরা কাটিয়ে তুলতে পারবে। তো আমাদের পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অঙ্ককে ভালোবাসতে শিখো। আল্লাহ হাফেজ।